অর্থাৎ আমরা যদি 2 থেকে 3টা পিএইচডি ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের আর পিএইচডির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এটা করছিলাম আবার ইয়া হয়ে গেছে, ওই মজিলাতে দেখছিলাম ঠিক ছিল, হুম। এটা ক্রমে আবার এরকম হয়ে গেছে। আইকন কই আপনার? আইকন নাই? আইকন গুলো আমি দিছি কিন্তু হয় নাই, উম, হয় বুঝতে নাই। পারছি। এটাও এটাও এরকম হয়েছে। মজিলা তো ঠিক ছিল একটু আগে। যেখানে ঠিক ছিল ট্রাই তাহলে সেখানে দেখান। মজিলাতে ডবল ব্রাউজারে আমার সমস্যা হচ্ছে যে ওই 16 হয় ডবল ব্রাউজার ওপেন করলে, এমনিতে 3-4টা ওপেন আছে ফটোশপ বুঝতে সহ। বুঝতে পারছি। i3 ল্যাপটপ তো সেজন্য ওইটা করছি। আপনি হোভার হোভার হচ্ছে ভাই, আচ্ছা আমি দেখাবো। হোভার হচ্ছে পুরোটাই আসবে, যখন হোভার করবেন তখন এই ওভারলেটা আসবে, আর প্রথম অবস্থায় হচ্ছে জাস্ট ইমেজ গুলো দেখা যাবে। আমি আপ- শুধু ওই এই লেখাগুলো করছি ওবার। আপনি ইমেজের নিচে ফাঁকা এইটা কমপ্লিট করেননি। এটা করেছি, এটা করেছি কিন্তু শুধু এটার মধ্যে হয়েছে কিন্তু এগুলার মধ্যে হয় নাই। এগুলোর মধ্যে হওয়ার জন্য আপনি কি ইমেজের উইথ 100% দিচ্ছেন ইমেজটাকে ধরে? মনে হয় দিছিলাম, মনে হয় মনে হয় দেন নাই। দিই না হচ্ছে সম্ভবত। পুরা ডিপটা হয়তো ভাই পাই এই নাই। এই প্রবলেমটা মজিলাতে আমারও হয়েছিল। এই প্রবলেমটা মজিলাতে হয়েছিল। এটা ওয়েট 100% দিলেও সেম এই অবস্থাটা থেকে যায়। ওইটা আমার একটা প্রবলেম ছিল, ওইটা বলতে চাইছিলাম। ওইটা এই সেম সমস্যাটা আমারও হয়েছে। ব্রাউজার প্রবলেম, তো এটা নিয়ে আমাদের হেডেক করার কিছু নাই তাহলে। ওকে ভাই, স্টপ করে দেবো। হ্যাঁ, করতে পারেন। মঞ্জুর ভাই, ওই আপনাকে ফোন দিছিলাম হচ্ছে আমের ওই ইয়ার মধ্যে বলছিল যে ওই সবই করে রাখছি কিন্তু হচ্ছে না। ওই ওভারলে ওই একটা লেখার মধ্যে ইয়া বলছিল, ওইটা আর হয়ে গেছে যে ওটা চেক করতে করতে ওটা ঠিক করছি, অটোমেটিক হয়ে গেছে ওটা ঠিক করার পরে। ওকে ভাই, কাজ হয়ে গেলে তো হইছে। হ্যাঁ। আমি বলছি যে কি রে করি হয় না এই জন্য বললাম যে মঞ্জুর ভাইয়ের ফোন দিয়ে দেখি কি বলে। তাহলে করলো মঞ্জুর ভাইয়ের হচ্ছে প্রবলেম, আর সুমন ভাই দেখাইলো। আর কে, আর কি কেউ করছেন? আমি দেখ হ্যাঁ, ভাই আনসুর মনসুর ভাই, হ্যাঁ বলেন ভাই। ভাই দেখাচ্ছি, সে আছে। দেখান। পড়াটা পুরাই নাই। হুম। ভাইয়ের ফোনটা মিস হয়েছে মনে হয়। ফর্মটা ভাইয়া ঠিক ছিল কিন্তু আমি খুলে দেখছি যে ফর্মটা ভেঙে গেছে। হুম। এই যে আপনার হোয়াটসঅ্যাপ সুন্দর হয়েছে। ফর্মটা ঠিক মতো হয় নাই, এখন আচ্ছা। ছিল ঠিক, এখন বুঝতে আবার পারছি। দেখি ভেঙেছে। আপনারা সবাই লজিকটা বুঝতে পারছেন, তবে আপনাদের পিক্সেল পারফেক্টটা এখনো হচ্ছে না। আই থিঙ্ক আরো 1-2টা পিএইচডি করলে আমাদের পিক্সেল পারফেক্টটা হয়ে যাবে, অর্থাৎ যেরকম পিএইচডি তে আসছে হুবহু সেই রকমই হবে। তবে প্রথম পিএইচডি তে আপনারা এত ভালো কাজ করছেন, এটাই তো অনেক কিছু। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। শেয়ার করবো। আচ্ছা, অফ করতে পারেন। ভাই ওনারও দেখছেন একই প্রবলেমটা ওনারও হইতেছে, কিন্তু ওইটা একটু দেখাই দিলে ভালোই তো। কোনটা ভাই? এই যে দেখেন ওনার ইয়াতে দেখেন গ্রে কালার একটা বার থেকে গেছে, উনি ব্যাকগ্রাউন্ড কালার যে দিছে। হ্যাঁ হ্যাঁ, এই ফর্মটা হচ্ছে ইমেজের এখানে নিচে? ইমেজ একটু প্রবলেম আছে। ইমেজের এই সাইজটা কমপ্লিট মানে 16 হ্যাঁ, আচ্ছা দেখাইতেছি আমি।
আহ আর কারো কোনো প্রবলেম কিংবা হোমওয়ার্ক? মনসুর ভাই, আপনি মেবি ইদানিং হাইডেন হয়ে যাচ্ছেন, মানে একটু কথা কম বলেন। ভাই প্রয়োজন হইলে তা তো বলি। অ্যাক্টিভিটি একটু কম পাচ্ছি। আর ফাহাদ ভাই, আপনার তো অ্যাক্টিভিটি পাচ্ছি না। সাফাত ভাই, মানে যারা নিয়মিত ক্লাস করে কিংবা কথা বলে। ভাই পাবেন, আমি সুস্থ হই, এখনো সুস্থই নেই। আপনার এখন শরীরের অবস্থা কেমন? আছি মোটামুটি, পুরোপুরি সুস্থ না। আহ, যাই হোক, দোয়া করি সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। আর আমার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনারা যখন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, নাম্বার তো আসলে জানি না, তো আপনাদের নাম থাকে না, এই কারণে একটু আপনাদের চিনতে অসুবিধা হয় কিংবা কষ্ট হয়। এক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না, কারণ হোয়াটসঅ্যাপে তো অনেকের পাশ দিয়ে নাম থাকে না, শুধু নাম্বারটাই শো করে। এক্ষেত্রে দেখা গেছে যে একদিন যারা ক্লাস করছে এক দুইজনে হয়তো আমি মেসেজ দিয়ে ফেলাইছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, যদি এখন আপনারা প্রবলেম না থাকে কারো, তাহলে আমি কাজে যাচ্ছি। তার আগে প্রথমেই হচ্ছে আমি রেকর্ডটা অফ করতেছি, আমরা কাজে যাই। তার আগে অনেকেই আছেন, তো আমি একটু কাজ করে আসি আগে, সবাই থাকুক। আহ, আপনাদের তো ইরর গুলো আমাকে দেখাচ্ছেন না, আমি জানি আপনাদের অনেক ইরর রেস হচ্ছে। আমরা এই পর্যন্ত রাখছিলাম, কি করতেছিলাম? ও, আপনারা দেখতে চাচ্ছেন এই ইমেজটা কেন হচ্ছে নিচে ফাঁকা থাকে। এটা দুইটা কারণে হয়। প্রথমত চলেন আমরা শেষে যাই। ভাই এই প্রবলেমটা ওই একটা ছবি দিয়ে কিন্তু হয় না, যখন আমরা ওই ছবিগুলো সবগুলো আনি তখন যে প্রবলেমটা ও হয়। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে প্রবলেম হচ্ছে, চলেন আমরা ছবি দেখি। প্রবলেম হচ্ছে আপনার ছবির সাইজ উইথ কম। যেমন চলেন আমরা দেখি কিভাবে কম আর কিভাবে ঠিক করব। আমার পিএইচডিটা কই? ভাই মেজর গুলা সম্ভবত সব এক, একটু কম আছে। আহ, এর মধ্যে হচ্ছে আপনার পিএইচডি এক দুইটা পিকচারে এক দুই পিক্সেল করে কম আসছে মেবি, এটা ঠিক করে দিতে হয়। চলেন আমরা দেখি। আমরা প্রথম দিন এটা নিছিলাম না, কোনটাতে প্রবলেম? ও, একজনের কোড দেখলে বুঝতে পারতাম। সবগুলো যখন হয় তখন দেখা যায় কি এই হ্যাঁ, দুইটা কারণ ঠিক দেখেন, আছে, হাঁসেরটা আর ওই মেয়েটারটা ঠিক আছে, আরগুলো সবগুলো হাসিরটার ছোট। মেয়েটারটা ঠিক আছে। মানে এটা কারণ উপর নিচে এই দুইটা ঠিক আছে, আরগুলো সবগুলো ছোট বুঝতে হয়। পারছি, দেখেন কেন ঠিক আছে। এই দুইটার মেবি পিক্সেল একটু বেশি, কারণ হ্যাঁ, এগুলো এগুলা এগুলা পাইছে। ছবিগুলো বড়, হ্যাঁ, এগুলো ছোট। এগুলা পাইছে, যার কারণে হচ্ছে আপনার হাইট ঠিকই পাইছে, এগুলা তো নর্মাল ছোট হলে জায়গা একটু নেবেই। এই কারণে হচ্ছে এই দুইটা পিকচারে আমার হাইটটা একটু কমিয়ে দিতে হবে, অর্থাৎ আগের গুলোর মতো যতটুকু আছে ততটুকু করতে হবে। চলেন আমরা করি। প্রতিদিন কি লেয়ার দিতে হয়? আচ্ছা, ছবি ধরলাম। হাই সেট করে দিয়ে এখানে তো না, তাহলে দিলাম। উম, এটা
দেখি প্রিন্টার কি অবস্থা হয় আমাদের। কন্টেন্ট কলগুলো কই, এইগুলো আমাদের কন্টেন্ট কল। আমরা ওয়ার্কিং এস, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর থাক, তাহলে 3 নম্বর। চলেন দেখি কি অবস্থা হয়। হয়ে গেল। অল ইমেজ গোস টু হেল, পুরাটুকুই ভেঙে চলে গেছে, অর্থাৎ এগুলাতে ইমেজ পাইনি। কেন পাইনি সেটা দেখতে হবে। কি করলাম আমি, একটু কই প্রথমে, একটু ইমেজেস ফ্ল্যাশ। ভাই ওগুলা মনে হয় অন্য ফোল্ডার সেভ হয়ে গেছে। বুঝতে পারছি। ওইটা হচ্ছে গত ক্লাসের ফোল্ডার সেভ হয়ে গেছে। এটা গত ক্লাসের লোকেশন ছিল না, এই কারণে হচ্ছে গত ক্লাসে সেভ। কাজ করিনি কেন? দেখেন, এই যে এই ইমেজটা কিন্তু একটু বের হয়ে আসছে, এর মানে হচ্ছে আপনার ইমেজটা পাইনি। এর নিচে জায়গা থাকে, এটা বোঝার জন্য ভেঙে চুরে আসছে। চলেন আমরা সবগুলো ইমেজই নেই, যেহেতু করতেছি। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর, নিতে একটু সময় লাগবে, প্রবলেম রেজ হয়েছে। ট্রিম, কথা হলো ওয়ার্ক টু তো আছে, এটা যদি এখন দিই এটা রিপ্লেস হয়ে যাবে, আবার নতুন করে নিতে হবে। এখানে আমরা এটা 2 0 দিই, বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের 3, ঠিক আছে। এটা হবে 3 0 দেই। আর হাঁসেরটা হবে কত, 4। হাঁসেরটা আমরা নিচ্ছি 4 মানে হচ্ছে 2, যাই হোক চেঞ্জ করে দেবো নাম, 5। এটা হচ্ছে দেখতে হবে। এটা ঠিক।
হুম, হুম, হলো আমাদের সেফ। তখন আমরা লোকেশন গুলো একটু ঠিক করে দেই। এইটা হচ্ছে আমাদের 4। এটা হচ্ছে 2। ঝামেলা। এটা যেন আমাদের এই দুইটা 4, 2, 0, 3 কেন হলো? আপনারা তো কিছুই বলেন না কথা। এই হচ্ছে আমাদের ইমেজ। চলেন আমরা ইমেজ লোকেশন করি, এখান থেকেই করি আমরা। এটা হচ্ছে সার্ভিস পার্ট, আর পার্টে হচ্ছে কন্টেন্ট অন, এটা ডাব্লু ওয়ার্ক ইমেজ প্লাস ওয়ার্ক 2, ওয়ার্ক 3, ওয়ার্ক 6, 7, 8। দেখেন এই দুইটা হচ্ছে ঠিক আছে, আর এইগুলো হচ্ছে পাই না। এর মানে এই দুইটা আমাদের দেখতে হবে, এই দুইটা সাইজ কত। চলেন আমরা, হ্যাঁ চলেন, এটা হচ্ছে 3 আর 8। আমরা 3-এর উপর ধরি 321 গুণন, না এই 4 নাম্বার। এটা 317 গুণন 238, আর এটা 321 গুণন 238, অর্থাৎ এটা একটু কম। এটা আমরা জোর করে বের করে বাড়া দেওয়ার, এটা দেখি। এটা হচ্ছে 317 গুণন 238, আর সবগুলাই মনে হয় 321 গুণন 238। হ্যাঁ, সেম অবস্থা। চলেন এইটা আমরা ইয়াতে নেই। কোথায় আমাদের ইয়াটা, কই ওপেন উইথ। আমরা এটা কিভাবে যেন শিখেছিলাম, কন্ট্রোল অল্টার আই চাপ দিলেই এসে যাচ্ছে। আমরা এই কনস্ট্যান্ট প্রপার্টি উঠে দেব, উঠে দিয়ে এখানে লিখবো 321। ওকে, হয়ে গেছে আই থিংক। আর আমাদের আরেকটা ইমেজ ছিল এটা, সেম প্রবলেম সেম সলিউশন। উঠে গেছে 321। ওকে, ও এগুলো তো সেভ করে নাই। আই থিঙ্ক কি সেভ করা লাগবে এখন।
সেভ করা লাগবে। আমরা আমাদের লোকেশনে যাব, সেভ অ্যাজ, আমাদের লোকেশন কই, এটাই তো, সেভ, রিপ্লেস, ওকে, একটা করলাম, দুইটা, সেভ অ্যাজ, 4, রিপ্লেস, ম্যাক্সিমাম, ওকে। আই থিংক আমাদের কাজ কমপ্লিট, 321 হয়ে গেছে। এখন যদি আপনি ব্রাউজার রিফ্রেশ করেন, দেখেন হয়ে গেছে, প্রবলেম সলভড আউট। আপনি কি বুঝতে পারছেন আমি কি করলাম? আমার জি কথা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, শুধু এই ইমেজ দুটো একটু বড় ছিল, এই ইমেজ দুটা এটা সাইজ করে দিলাম। এইটার কারণ আছে, এটার কারণ হচ্ছে যখন এটা হাইট বেশি হচ্ছে তখন তো আপনার এইগুলো ফাঁকা থাকবে, কারণ এইটা রো, একই রোতে একটা কলাম বেশি থাকলে নিচের রো অটোমেটিক্যালি জায়গা ছেড়ে যায়। তো এইটা হইলো কাজ। এইটা প্রবলেম হতো না যদি আমরা একটা ডিভের হাইট দিতাম আর ইমেজের হাইট দিতাম, সেম হতো, কিন্তু আমরা তো হাইট দিয়ে করবো না। এখন আমাদের পিএইচডি তে যাই, চলেন এগুলো কেটে দেই। আমাদের পিএইচডি তে হচ্ছে এইটা হোভার করলে হচ্ছে এরকম আসবে, আর স্বাভাবিক অবস্থায় আসবে না ওভারলেটা। চলেন আগে ওভারলেটার মধ্যে লেখাগুলোকে আগে ঠিক করি। এই লেখাগুলোকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? তার আগে আমরা এখানে যাই, এখানে গিয়ে লেখাগুলার ইনফরমেশন নেই। ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, 16 পিক্সেল, কালার হোয়াইট মেবি, হ্যাঁ, লাইন হাইট এটার দেখার দরকার নেই। চলেন আমাদের কালার কোনটা, এটা কন্টেন্ট, ওয়ার কন্টেন্ট কলের মধ্যে ডিভ হচ্ছে ওভারলে, ওভারলের মধ্যে হচ্ছে H3 ট্যাগ। চলেন আর click করেন, স্পটের পর আমাদের অর কন্টেন্ট, অর কন্টেন্ট কলের মধ্যে যে ওভারলে আছে, অর কন্টেন্ট কলের মধ্যে ওভারলে আছে, তার মধ্যে যে পি আছে, এই পিটা আমাদের ধরতে হবে। এটা ডুপ্লিকেট, এর মধ্যে যে পি আছে ধরলাম, একে ধরে এখন কি করব? আমাদের হচ্ছে অনলি ফন্টের ব্যবহারটা, ফন্ট দেখি এখানে কোনটাতে করছি, কপি করে নিয়ে আসছি, ফন্ট ফ্যামিলি সহ এখানে লিখে দিলে পারতাম আমরা। আমাদের ফন্ট ফ্যামিলি, তো ফন্ট সাইজ হচ্ছে 16, ফন্ট কালার হোয়াইট, আর লাইন হাইট এক লাইনের জন্য দেওয়ার দরকার প্রয়োজন হয় না। আর একটা আছে, সেটা কি, সেটা হচ্ছে এক্সট্রা বোল্ড ফন্ট ওয়েট, এক্সট্রা বোল্ডের জন্য আমরা 800 দেই। চলেন দেখি কি অবস্থা। ও, আমরা ভুল জিনিসকে ধরছি। সেটা হচ্ছে কি, আমরা ধরবো তো H3 ট্যাগকে, আমরা ধরছি পি ট্যাগকে। যেহেতু আমাদের পি ট্যাগও দরকার হবে, সেহেতু এটা একটা ডুপ্লিকেট করে রাখছি। এখানে আমরা H3 ট্যাগটা ধরবো, ধরলাম। এখন আমাদের কথা হলো আমাদের পি ট্যাগটা দেখি, পি ট্যাগের অবস্থা কি। কোনো এক্সট্রা বোল্টল নেই, ফন্ট সাইজ 13 পিক্সেল, আর সবকিছু ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি, ফন্ট সাইজ 13 পিক্সেল, এক্সট্রা বোল্ট নেই, অবস্থা হয়।
এই যে এরকম আসতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে মাঝখানে আনা। মাঝখানে আনার জন্য তো অনেকভাবে মাঝখানে আনা যায়। এটাকে আমরা ওভারলেকে দেখি, টেক্সট সেন্টার করে দেখি। লাইন সেন্টার চলে আসছে মাঝখানে। এখন আমাদের কি করা উচিত? আমাদের হচ্ছে এটা হচ্ছে উপর থেকে নিচে নেওয়া উচিত। কার মধ্যে আছে? এটা ওভারলের মধ্যে। চলেন ওভারলে যদি হাইট দিই তাহলে আমাদের সুবিধা হবে। আমরা ওভারলে কি কোনো হাইট দিছি? হাইট দিছি 80%। দেখি পার্সেন্টের লাইন হাইট কাজ করে কিনা, না করলে আমরা অন্যভাবে নেব। ওভারলে হাইট 80%, এটা লাইন হাইট দেই। না, এটা লাইন হাইট নেয়নি এইভাবে, শুধু এই টেক্সট, ভিতর টেক্সটের লাইন হাইট নিছে। তো আমরা যদি এইটা কিভাবে করা যায় থিঙ্ক করেন। আমাদের এইটা মেইন মাঝখানে আসছে। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, হেডিং ট্যাগ, পি ট্যাগের কিছু দেয়নি আছে। চলেন, আমরা চাচ্ছিলাম না যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এত দ্রুত করি, কারণ ওটা করতে তো পজিশন ধরতে হবে অনেক কিছুই। এরপরেও যদি না হয় তাহলে আমাদের লাইন হাইট, টেক্সট সেন্টার পজিশন ধরতেই হবে। পজিশন ধরার জন্য আমরা ওভারলেট থেকে অ্যাবসোলিউট ধরছেই। এইখানে দেখেন, এইখানে তো আর ওভারলেকে আমরা পজিশন রিলেটিভ ধরতে পারতেছি না, কিন্তু এই যে এইগুলা কি, এইগুলা হচ্ছে ওভারলের মধ্যে। আমরা যদি এটাকে পজিশন রিলেটিভ ধরি, এটাকে ধরা যায়, কিন্তু কথা হলো এইটাকে ধরলে তো এইটাকে হচ্ছে আবার পজিশন অ্যাবসোলিউট ধরতে হবে। দেখেন, এই ওভারলেটাকে পজিশন অ্যাবসোলিউট ধরতে হবে, পজিশন অ্যাবসোলিউট ধরে আছে। আর এইটা কাজ করতেছে হচ্ছে ওভারলের জন্য, অর্থাৎ আমাদের এইটাকে প্রথমে ধরতে হবে অ্যাবসোলিউট, আবার এইটাকে অ্যাবসোলিউট ধরতে হবে। এখানে অনেক প্যারা আছে, এক্সাক্ট নেওয়ার জন্য অনেক ঝামেলা আছে। তবে এই সব ক্ষেত্রে যদি অল্প কাজে অনেক ঝামেলা হয়, দেখেন প্রথমে কি করতে হবে? একে পজিশনে রিলেটিভ ধরতে হবে, কিংবা একে। তারপর কি করতে হবে? এটাকে পজিশন অ্যাবসোলিউট ধরে বসাইতে হবে, এটাকে পজিশন অ্যাবসোলিউট ধরে বসাইতে হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে। সব কাজের ক্ষেত্রে যদি ঝামেলা হয় তাহলে আপনারা মার্জিন দিয়েও করতে পারেন। কারণ হচ্ছে যখন ডেভেলপমেন্ট করবে তখন এই টাইটেলটা ওরা রাখবে না, কিংবা এই পি ট্যাগটা রাখবে না, ওদের ইচ্ছা মতো করবে। ওরা হচ্ছে যখন ডেভেলপমেন্ট করা হয় তখন কিন্তু এইচটিএমএল রাখে না, ওরা একটা রেখে লুপ চালায়, সিএসএস রাখে। এই কারণে ওদের তখন ইচ্ছা মতো ওরা জায়গা মতো করে নেবে। এই কারণে আপনারা মাঝে মাঝে যখন দেখবেন খুবই ঝামেলা হয়, তখন আপনারা কি করবেন? এই হেডিং ট্যাগকে মার্জিন টপ দিয়ে নামায় দিবেন, অটোমেটিক্যালি সবগুলোই নামা যাবে। আর যদি খুবই একান্তই করতে প্রয়োজন হয় তাহলে আপনারা ইয়া করবেন, দিয়ে নেবেন পজিশন দুইটা ধরবেন, দুইটা ধরে হচ্ছে পজিশন রিলেটিভ উপরে ধরবেন, তাহলে এই থ্রি ট্যাগ এবং পি ট্যাগকে পজিশন অ্যাবসোলিউট ধরে করবেন। মার্জিন ট্যাব আমি 40 পিক্সেল দেই। দেখেন আসছে। এর থেকে হচ্ছে আমরা লাইন হাইট দেবো, এটা মেপে দেই আমরা, তাহলে হচ্ছে হবে। তার আগে এটা তো একটা লাইন হাইট ছিল, এটার লাইন হাইট হচ্ছে 21 আমরা দেব পর। এটা যদি পিক্সেল আসে, হাইট হচ্ছে 58, আর 58 দিলে নিচে অটোমেটিক পেয়ে যাবে। আর নিচে হচ্ছে আপনার
20, 58 আর 20। চলেন আমরা একটু মাপি। এখানে আপাতত মার্জিন টপটা একটু অফ রাখি, আর এইখানে লাইন হাইটটা দিই। লাইন হাইট কত দেখলাম? 23 না 21 দেখলাম। 20/20। 20, 21 তো মনে হয়। 21। লাইন হাইট 21 পিক্সেল, আর ওটা উপরে দেখলাম 58, নিচে দেখলাম 23। এই অবস্থা আছে। এই অবস্থায় আমরা এটাতে মেবি প্যাডিং দিতে হবে, তো দেব। তার আগে এটা পরিমাপ করে নেই। 5 পিক্সেলের মতো, তাহলে আমাদের 58 ছিল, আমরা উপরে 53 দেব। নিচে ছিল 23, উপর নিচে 10। চলেন দেই 53, 10। এটা তো এখন আর মার্জিন টপ হবে না, এখন মার্জিন প্রপার্টি দিতে হবে। উপরে দিতে হবে 53 পিক্সেল 0, নিচে হচ্ছে 10 পিক্সেল 0। এই আসছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, লেখাটা হচ্ছে এরকম, মানে ওপেন সেন্স পাইছি লেখাটা 13 পিক্সেল ওপেন সেন্স। দেখি আমরা কি 13 পিক্সেল দিচ্ছি, ওপেন সেন্সর দিচ্ছি 21 পিক্সেল, তারপরে ব্রাউজারের কারণে লেখাটা বাজে দেখাচ্ছে। এখন আমরা মেবি এই পাশ থেকে একটা প্যাডিং দিছে, প্যাডিংটা দেখে নেই কত হতে পারে। 35। পি ট্যাগের কই পি ট্যাগ, এইটা প্যাডিং উপর নিচে 0, 35 পিক্সেল। এই যে এরকম আসলো। এখন কথা হলো, এটাকে আমরা যখন হোভার করব, কোনটাকে হোভার করব, এই মেইন ডিপটাকে যখন হোভার করব তখনই ওভারলেটা আসবে। তো এই ক্ষেত্রে আমরা 3-4 ওয়েতে করতে পারি। প্রথমে কই ওভারলেটাকে আমরা ডিসপ্লে নান করে দিতে পারি। ওইখান থেকে হচ্ছে আবার হোভারের সময় ডিসপ্লে ব্লক করে দিতে পারি, একটা ওয়ে। সেকেন্ড ওয়ে অপাসিটি 0 করে দিতে পারি, ওইখানে অপাসিটি অন করে দিতে পারি, দুইটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ভিজিবিলিটি হিডেন করে দিতে পারি, হোভারে গিয়ে ভিজিবিলিটি শো করে দিতে পারি, ভিজিবল করে দিতে পারি। তিনটা ওয়ে। আর একটা ওয়ে আছে, দেখেন এইখানে আমাদের কি নির্দেশ করছে, এখানে যেহেতু মাঝখানে 20 জায়গা ফাঁকা আছে, এর মানে হচ্ছে এটা মেবি মাঝখান থেকে আসছে। মাঝখানে আনার জন্য আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল। অর্থাৎ এক একটা প্রপার্টির এক একটা কাজ, তবে সবগুলাই হোভারে এইভাবে হোভার আনে। আপনারা দেখবেন কোন প্রপার্টি অর্থাৎ কোথায় দিলে দরকার হয়। প্রথমে আমরা তাহলে দেব ট্রান্সফর্ম স্কেল 0, মানে স্কেল 0 দিয়ে তো থাকবে না। আর ট্রানজিশনটা লিখে দেই, TRANSITI, ট্রানজিশন 0, অল 0.5 সেকেন্ড, পয়েন্ট তো হয় না, 0.5 সেকেন্ড। আর দেখেন প্রথমে যদি আমি ট্রান্সফর্ম স্কেল 0 দেই তখন এটা চলে যাবে, নেই। এখন আমরা কি করব, এখন আমরা এই কন্টেন্ট কলকে হোভার করলেই তো আমাদের ওভারলে ইমেজ আসবে। চলেন কপি করি। কি করব আমরা, এই কন্টেন্ট কলকে হোভার করব।
এই কন্টেন্ট কলকে আমরা যখন হোভার করব তখন ওভারলেটা কি হবে? ওভারলেটা হবে হচ্ছে ট্রান্সফর্ম স্কেল অন। ওয়ান দিলে হচ্ছে যতটুক ছিল ততটুকু আসবে, 1.2 দিলে বড় আসবে, 3 দিলে তার বড় আসবে। এটা আপনার শেপ দিলাম, দেখেন এখন কিন্তু মাঝখান থেকে আসছে, অর্থাৎ যে জায়গায় যেটা দরকার হয়। আরো এটা তো 4টে ওয়ে বললাম, আরো ওয়ে আছে। কোনায় থেকে আনতে চাইলে হাইট উইথ 0 করে দেবেন প্রথমে, তারপর ওভারলেতে এসে হাইট উইথ হচ্ছে বাড়ায় দেবেন, অর্থাৎ যতটুক প্রয়োজন কিংবা যতটুক ছিল ততটুক দেবেন। অনেক ভাবেই আমরা এটা করতে পারি। এই গেল আমাদের মাই ওয়ার্ক পার্ট। এখন আমাদের কি পার্ট আছে? এখন আমাদের কন্টাক্ট পার্ট আছে, ফর্মটা আছে। কন্টাক্ট পার্ট ফর্মটা করব, তার আগে আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই। মিস্টেক, আচ্ছা আমি আবার বুঝিয়ে দেবো, আবার একটা করে দেবো। প্রেজেন্ট নেওয়ার সময় অফ করছিলাম, যাই হোক ছিলাম। ডিসপ্লে ব্লক, এই টেক্সটটাকে যখন আমি ডিসপ্লে ব্লক করে দিলাম, দেখি এখন কি হয়। আমাদের আবার প্রথম থেকে কাজ করতে হবে, কারণ এটা যখন ডিসপ্লে ব্লক করছি এটা তখন বাম পাশে সরে গেছে। এটা এখন দেখি মাঝখানে আনতে কিউএ টেক্সট এরিয়া সেন্টার দিলে আসবে কিনা। এই ফর্মটাতে এই ঝামেলাটা করে, আসে নাই। আমাদের নেক্সট ট্রাই করতে হবে, ফর্ম যেহেতু মার্জিন অটো দিলে কাজ হবে কিনা। মার্জিন অটো দিলে আমাদের কাজ হয়েছে। এখন কথা হলো যে আমরা এই বাটনটাকে টাইপ করব। এখন আমাদের আর ডিসপ্লে ব্লক করছেই, কালার উইথ এখন আমাদের দেখতে হবে এটার উইথ কত। এটা আর প্যাডিং দিয়ে হবে না, আমরা প্যাডিং শুধু উপর নিচে বাড়াইতে পারি। আমাদের তার আগে হবে আমাদের উইথ কতটুক, 200 পিক্সেলের মতো, 200। আর এর মধ্যে লেখা কি আছে? সাবমিট। আমরা এইখানে SUBMIT সাবমিট, আর মেবি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়নি। বুঝছে। এখন আমরা কি করব? এখন মার্জিন দিয়ে আমরা উপর থেকে নিচে দেবো। মার্জিনটা আমাদের কত পিক্সেল? 70। দেখি নিচে আমাদের জায়গা খালি করছি নাকি আমরা, না উপরে নিচে আমাদের মার্জিন হবে 70। মার্জিন নিচে 70 পিক্সেল, ডানে বামে 0। এই যাচ্ছে। এখন আমরা এটাকে হোভার করি, তার আগে চলেন এটাকে আগে আমরা ফোকাসটা আমরা কি দেবো? ফোকাসটা হচ্ছে এটা সরা দেব, বর্ডারটা সরা, শুধু বটনটা দেই। এটা ধরার জন্য দেখেন ইনপুট টাইপ ফোকাস নামে একটা পাবো আমরা। এইখানে এসে হোভার এসে ফোকাসে ক্লিক করে দেবেন। ফোকাসে ক্লিক করে দিলে এইখানে দেখবেন
ফোকাস নামে একটা প্রপার্টি ধরে রাখছে, ফোকাস উইথিন আমরা সব অ্যাক্টিভ করে দেই, এর মধ্যে যেটা আসে সেটাই পাবো আমরা। এটা ফোকাস না, এটা হচ্ছে আউটলাইন মেবি, এটা তো আমাদের এটা আউটলাইন না, এটা ধরছে না কেন? focus আছে। আচ্ছা, ফোকাসটা যদি না ধরে আমরা এইভাবে লিখে দিই, বর্ডার। আচ্ছা, এইভাবে আমরা ধরি কোনটার মধ্যে আমরা, আচ্ছা সবগুলোর মধ্যেই ধরবো আমরা। কপি, কিভাবে ধরা যায় ফোকাসটা, ইনপুট টাইপের মধ্যে টাইপ সাবমিট মেবি নট, এইভাবে এফ ও ফোকাসটা আমরা ধরলাম, ফোকাসটা স্টাইল এসটিআই স্টাইল নাল, ফোকাসের যে কি প্রপার্টি আছে আমরা দেখি। হ্যাঁ, ফোকাস দিলে তো এইটা না হয়ে যাচ্ছে, এটা মেবি ফোকাস না, এইটা কি, এটা আমাদের ধরতে হবে। দিলাম, আমরা যখন ফোকাস দিতেছি তখন হচ্ছে বর্ডারটা চলে যাচ্ছে আমাদের, এটা কি বক্স শ্যাডো নাকি এটা আমাদের ধরতে হবে আগে। তা ধরার জন্য আমাদের দেখতে হবে কিছু না আসতেছে, ফোকাস না, এটাকে যেন কি বলে, চলেন আমরা দেখি অনলাইনে পাই নাকি। FORM ফর্ম ও হয় যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার ইনপুটের মধ্যে ফোকাস, এটা ধরছিলাম আমি। ট্রানজিশন, আমার মাথায় আসতেছে না এখন, এটাকে যেন কি ধরে, ধরলে এটা চলে যায়, ফোকাস তো না। আউটলাইন না কি, ফর্ম আউটলাইন, দেখি আউটলাইন দিয়ে দেখি কি অবস্থা হয় আমাদের। প্লাস না ও ইউ, আউট অফ সেন্স এল আই, তো নাই, অন ও। আচ্ছা, কথা হলো এইটা আমি দেখবো না, আমার মনে পড়তেছে না। ফর্মের মধ্যে একটা ইনপুট এলিমেন্ট থাকে যেটা ধরলে এটা চলে যায়,
আমি দেখবো। তার আগে আমাদের আর কাজগুলো কি, আর কাজ হচ্ছে এই সাবমিট বাটনকে আমরা একটু হভার করব, তারপর নিচে একটা ফুটার লিখবো। সাবমিট বাটনকে হোভার করলে কি হয় এটা তো সবাই পারবেন। হোভার করলে হবে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার কালার, বর্ডার অন পিক্সেল সলিড। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটাই দেব, ব্যাকগ্রাউন্ড কালারে ট্রান্সপারেন্ট। যেহেতু আমরা হোভারে একটা বর্ডার দিচ্ছি সেহেতু কাপাকাপি করবো, আর কাপাকাপি বন্ধ করার জন্য আমরা এখানে একটা বর্ডার দেব, বর্ডার অন পিক্সেল সলিড। ট্রান্সপারেন্টও দিতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটা দিলে হয়। ট্রানজিশন তো দিতে হবে। আচ্ছা, আমরা এটাতে ট্রানজিশন দিলাম না, এটা ট্রানজিশন না দিলে একটু ভালো দেখায়। আমাদের নিচে কি আছে, নিচের পার্টটা নিচের পার্টটার কালারটা একটু চেঞ্জ। এটা আর একটা ইয়া ধরতে হবে, ফুটার পার্ট। ফুটার পার্টে শুধু একটা পি ট্যাগ বসিয়ে দিলেই হবে। ব্যাপারটা আমাদের খুবই সহজ হওয়ার কথা। পার্ট স্টার্ট, এটা হবে div full, ফুলের মধ্যে হচ্ছে ফুটার, ফুটার ফুল মধ্যে একটা FWPR, ফুটার, ফুটারের মধ্যে একটা পি ট্যাগ। এই তো, এটার কালারটা ধরি আমি কন্ট্রাস্টে, আর এটা লেখা টাইপ টেক্সট, ওপেন সেন্স 12 পিক্সেল, কালার সিকোয়েন্স ব্যাকগ্রাউন্ড কালার ভুল কিছু পাবো। এখন ধরবো ফুটার, অ্যালাইন সেন্টার, ফুটারের মধ্যে যে পি আছে, এইটার ফন্ট সাইজ হবে 13 পিক্সেল and font family হবে open sans। লাইন হাইট তো এটা নাই, উপরে নিচে একটা ফাঁকা জায়গা ওইটা দিচ্ছি।
আমাদের এটার কালার দিতে হবে। কালার যেন কি দেখলাম 6-9 কি আহ, এখন উপরে মেবি 3 থেকে 4 পিক্সেলের মতো গ্যাপ। আর এইখানে হচ্ছে প্যাডিংটা কত, এটা মাফ করি। হাইট হচ্ছে 36, উপরে নিচে হচ্ছে 27। চলেন যে এটা দিতে হবে হচ্ছে আপনার এই ফুটারকে। প্যাডিং উপরে 36, তার মানে 4 বাদ দিলে 32 থাকে। উপরে 36, ডানে 0, নিচে হচ্ছে 27, কারণ 4 বাদ দিলে 23 থাকে। এই হলো আমাদের সাইট। আমাদের সাইটে আমাদের ইরোর রেস হইছে হচ্ছে এইটা উঠে দেওয়া, এই লাল দাগটা। এখন কথা হলো, এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? কারো প্রবলেম কিংবা কেউ বুঝতে পারেননি? নাকি লাইনে আছেন? 10 জন দেখাচ্ছে। যদি কারো কোনো সমস্যা না থাকে, আপনারা একটা ব্রেক নেন, আর আমি ব্রেকে দেখতেছি যে এইটা কিভাবে হয়। ব্রেকের পর এসে আমরা আরো কাজ করব। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ভাইয়া কয়টায় আসবো? ও, আসেন 40-45-এর দিকে আসেন, নামাজটা পড়ে সবাই আসেন। আচ্ছা তাহলে ওকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। রেকর্ড দিলাম, শেয়ার দিলাম। আমরা কইছিলাম আমাদের এটা লাল দাগ উঠে আছে। আমরা পুরো একটা পিএইচডি, আই থিংক পিক্সেল পারফেক্ট আমরা যতটুকু সম্ভব করেছি। আমরা পিক্সেল পারফেক্ট করছি। এখন সবগুলোই মোটামুটি ভালো কাজ করতেছে, সব ইয়ে হচ্ছে। এখন কথা হলো যে আমরা এই কাজটা করতে পারিনি। এই কাজটা কেন করতে পারিনি চলেন আমি দেখি। এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইলে যাই। আমরা প্রথমে কি করছিলাম, আমরা করছিলাম হচ্ছে এখানে তো, হ্যাঁ, ডট FORM ফর্ম ডিপ কে ধরছিলাম। ফর্ম ডিপের মধ্যে যে ফর্ম আছে FORM, এই যে ফর্ম ডিপের মধ্যে এই ফর্ম, তার মধ্যে যে ইনপুট আছে, ফর্ম ডিপের মধ্যে ফর্ম, তার মধ্যে যে ইনপুট আছে। ইনপুটের আমরা কি প্রথমে ধরছিলাম, ফোকাস। ফোকাস ধরে এইরকম করছিলাম আমরা বর্ডার নান। বর্ডার নান গুলো কি হয় দেখেন, নাকি আমাকে শুনতে পাচ্ছেন? যখনই আমি এরকম বর্ডার নান করি, এখানে চাপ দিলে দেখেন আমাদের বর্ডার গুলো বর্ডার স্টাইল নাম হবে।
দেখেন ইনপুট টাইপ যেহেতু ধরছি শুধু এই দুইটাই কাজ করতেছে আমাদের। আমরা আরো ভালোভাবে বুঝতে গেলে দেখেন যখন ফোকাসে আসতেছে তখন কিন্তু বর্ডার চলে যাচ্ছে। তো আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ হচ্ছে যেন এই যে একটা লাল দাগ চলে যায়, এটা বর্ডার না, আমরা লিখতে ভুল করছিলাম। বর্ডার তো নিচেরটা আমরা যেটা দিই, এইটা হচ্ছে আপনার আউটলাইন বা হচ্ছে কি বলে বর্ডার বক্স, বক্স শ্যাডো হয়, আউটলাইন হয়। তো এইখানে আমাদের ধরা ঠিক ছিল শুধু বর্ডার স্টাইলটা এখানে হবে না, না হয়ে এখানে আউটলাইন, আমরা আউটলাইন 0 করে দেব। দেখেন আমরা কিন্তু একদম উপরে প্রথমে স্টার্ট দিয়ে মানে অল ট্যাগ ধরে আউটলাইন 0 করে দিছি। দেখেন আউটলাইন 0 করে দিছি, কিন্তু এটা কি করছি, ডিফল্ট ভাবে যেটার আউটলাইন থাকে ওইটা 0 হবে। আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফোকাসে গিয়ে আউটলাইনটা হচ্ছে, ফোকাস যখন চাপ দিতেছি তখন তো এটা ফোকাস হচ্ছে, ফোকাসে গিয়ে আউটলাইন হচ্ছে। তো এইটা সমাধান করার জন্য তো আর এটা কাজ করবে না, কারণ এটা ডিফল্ট ভাবে। তো আমরা এখন কি করব, দেখেন ফর্মের ইনপুটের ফোকাসটা ধরছে, ধরার পর হচ্ছে আউটলাইন আমরা 0 করে দিচ্ছি। আরেকটা প্রপার্টি দিতে হয়, আরেকটা হচ্ছে বক্স শ্যাডো, আমরা বক্স শ্যাডোটাও 0 করে দেব। যখন ফোকাসে আউটলাইন আর বক্স শ্যাডো 0 করি, দেখেন আই থিঙ্ক চলে যাওয়ার কথা। আমরা প্রপার্টিটাকে ভুল ধরছিলাম। দেখেন এইখানে কিছু লিখলাম, এটা কিন্তু ইমেলের সিনট্যাক্স হলো না, যায় নাই কেন, আমি কি ধরতে ভুল করছি? ফর্ম ডিভ এর মধ্যে এফওআরএম, ফর্ম ডিভ এর মধ্যে এফও আর এম, ফর্মটা, তার মধ্যে ইনপুট ফোকাস। আমরা কি এইটার কাজ করতেছি বক্স? হ্যাঁ, এইটা হচ্ছে কি, আমরা ওইটা বুটস্ট্র্যাপে করছিলাম, হচ্ছে এইটা মূলত হচ্ছে ফর্ম ডিপ দিলে বুটস্ট্র্যাপ থেকে চলে যায়। তো আমরা সিএসএস এও করতে পারি, সিএসএস এ দেখেন ঝামেলা পোহাতে হয়, কিন্তু যখন আমরা বুটস্ট্র্যাপে যাব তখন শুধু ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস আছে, ওইটা দিলে এগুলা লিখতে হয় না। এখানে আমরা আর একটা আবার ভুল করছি, সেটা হচ্ছে বক্স শ্যাডো 0 না হয়ে নান হয়। দেখেন এখন যদি আমরা এখানে যাই, ইমেল সিনট্যাক্সটা দিই, কি ব্যাপার চাচ্ছে না কেন এটাতে? এটা কি সিএসএস এ যায় না? প্রাথমিক সিএসএস এ আমার এটা বুস্টের ফাইলটা কই গেল? ওয়েট করেন, ফর্ম ডিপ মধ্যে ফর্ম আছে, ইনপুটকে ফোকাস ধরছি, আউটলাইন 0, বক্স শ্যাডো নান। আমাদের এখানে কোথায় ভুল হয়েছে বলতে পারবেন কেউ? দাঁড়ান, আমি কি করতেছি, এইটা হচ্ছে আমার একটা বুটস্ট্র্যাপের ফাইল দিয়ে করা। এই বুটস্ট্র্যাপে দেখেন ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস ধরছে, তার উপর ফোকাস ধরছে। ফোকাস ধরলে আউটলাইন 0, বক্স শ্যাডো 0 করলেই এইখানে কাজ হচ্ছে। আমরা আমাদের সিএসএস ফাইল যাই, ওটাকে কপি রোল করছি, এখানে নিচে পেস্ট করি,
আমাদের যেহেতু বুটস্ট্র্যাপ না, আমাদের যেহেতু ফর্ম কন্ট্রোল না, সেহেতু এটা হবে না। সেহেতু আমাদের এইটুকু হবে, আউটলাইন 0, বক্স শ্যাডো নাল, ফর্ম ডিপ, এটা কি আমাদের +9 ব্র্যাকেট +15, এটা কি, এটা এগুলো দিচ্ছে কথা। ফর্ম ডিপের মধ্যে যে ফর্ম আছে, এর মধ্যে যে ইনপুট আছে, এটার ফোকাস আউটলাইন 0। সিম্পল সমস্যার সমাধান হচ্ছে না। এটা তো রিকর্ড না দিলে কি হয়? আউটলাইন 0, বক্স শ্যাডো নাল, ধরতে পারি না। ফর্ম ডিপের মধ্যে যে ইনপুট টাইপ এলিমেন্ট আছে, ভালো কথা, ইন্সপেক্ট করে দেখি। আমার ইমেইল ফর্ম ডিপের মধ্যে আমি ধরছি ফোকাসটাকে। আচ্ছা, এইখানে পাচ্ছি। ও, মাঝে মাঝে হচ্ছে কোড এডিটরের সমস্যা করে, তো আমি কেটে দিলাম। কেটে দিয়ে আবার নতুন ভাবে ওপেন করব আমি। যেটা না, আমাদের ডেস্কটপ ওইখানে পাচ্ছে, আমাদের এইখানে পায়নি। এটা লেফটে, এটা কই, এটা রাইটে। বক্সের 0, আউটলাইন 0। এখন দেখি সমস্যা কি। এগুলো সব কেটে দেই। এটা কেন হচ্ছে? ভাই এটা কোনো ফায়ারফক্সের ডিফল্ট ভাবে নিজেই নেই নিচ্ছে। সেটাও কথা। এই দেখেন এইখানে বক্স শ্যাডো পাচ্ছে, নান করে যদি টিক মার্কেটে দিই তাহলে হচ্ছে আপনার ইয়া হয়। যখন আমি দিই এটা তখন কাজ করে, অর্থাৎ ইন্সপেক্টে এসে কাজ করতেছে। আমরা দেখি ক্রোমে গিয়ে দেখি কি অবস্থা হয়। মানে ব্রাউজার কোডে এই প্রবলেমগুলা এমন মাঝে মাঝে হয়, মনে হয় আমার কোডে প্রবলেম আছে। তখন হচ্ছে আমি যদি এইখানে কিছু লিখি, দেখেন আর কিন্তু নাই।
দেখছেন আমি যতই বাইরে চাপ দিতেছি আর কিন্তু নাই, অর্থাৎ আমার ক্রোমে ওই প্রবলেমটা করতেছে, ফায়ারফক্স ওই প্রবলেমটা করতেছে, ক্রোমে এসে আমার ঠিক। আমি আবার চেক করি, এইখান থেকে এটা রেকর্ড দিছে, এটা কিছুই দিলাম না, এখানে চাপ দিলাম, দেখেন ওইটা লাল দাগ নেই। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, গিয়ে বক্স শ্যাডো উঠা দেই, আই থিংক এখন লাল দাগ আসবে। আমার হোভারে কি ফোকাসকে ধরছি, বক্স শ্যাডো নানকে উঠায় দিলাম। যদি এইখানে কিছু না দিয়ে নিচে আসি, এইখানে দেখি আউটলাইনটা উঠায় দেই। ওই আমাদের ইন্সপেক্টটা, আমাদের ফোকাস আর ধরছি, আউটলাইনটা উঠায় দেই, না দেই, এখানে তো কিছুই কাজ করে না ভাই। আমি যদি এইখানে কিছু না দেই, এইখানে দেই, দেখেন এইখানে ঠিকই কাজ করতেছে। আর এইখানে যদি কিছু না দেই, এখানে আসি, টেক্সটের কাজ করতেছে। সাবমিট করি, রিকোয়ারে কিছু দিলাম, আর এক একটা ব্রাউজারে এক এক রকম কাজ করতেছে। কিছু না দিলে ভাই এই কাজগুলোর জন্য কোনটা ভালো বেশি, ফায়ারফক্স নাকি ক্রোম? কোনোটাও ভালো না, আবার দুইটাই ভালো হয়। এ কেমন কথা? দেখতেছেন না, একটাতে ওই ক্রোমে হচ্ছে এটা লিখলই না, দেখেন ক্রোমে কিন্তু এটা মেসেজ, আমার এটা টেক্সট এরিয়া, এটা লিখতেছে না, কিন্তু ফায়ারফক্সে লিখতেছে। কিন্তু ফায়ারফক্সে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি ফোকাস ধরলাম, ফোকাস ধরে কি করছি, বক্স শ্যাডো নান করে দিছি, আউটলাইনও 0 করে দিছি, তারপরেও ইমেলে এখন দেখতেছি কাজ করতেছে না, ইমেলেও কাজ করতেছে না। যখন হচ্ছে আপনার ইমেইল এটা ভুল হচ্ছে, ইরর হচ্ছে, তখন আপনার সেম ফোকাসটাই আসতেছে, কিন্তু আমাদের কোড পুরো ঠিক। আচ্ছা, এই ডিস্টার্ব গুলো কেন করে? এই ডিস্টার্ব গুলো ব্রাউজারের বিভিন্ন সমস্যার কারণেই করে। এটাতে সলভ করার বিভিন্ন কাজ করতেছে, যারা ব্রাউজারে নিয়ে কাজ করে তারা। দেখেন আমি যখন এইটা ইনস্পেক্ট এলিমেন্টে যে, অর্থাৎ ইনস্পেক্ট এলিমেন্ট হয় কি, ইনস্পেক্ট এলিমেন্ট হচ্ছে ব্রাউজার মৌলিক, ওইখানে গিয়ে যখন কাজ করতেছি তখন হচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমি এইখানে রেখে ইনস্পেক্ট এলিমেন্ট কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি পুরোটাই কেটে দিই, যখন আমি এইখান থেকে ফায়ারফক্সে যাচ্ছি তখন আমার ফোকাসটা ধরতেছে না। দেখেন এইখানে যদি আমি আমার সঠিক ইমেল অ্যাড্রেস না দিই, এই দেখেন ধরে ফেলাইছে। আর এইটা ইনস্পেক্ট এলিমেন্ট করি আমি এখন, ইনস্পেক্ট এলিমেন্ট করে এইটা আমি ফোকাসটাকে ধরলাম, ধরার পর এই যে আসলো, এইটা কাটলাম, এটা দিলাম, দেখেন এখন আমি ভুল ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে আসলাম, কিন্তু এখন আর ধরতেছে না, অর্থাৎ ব্রাউজার এটা ধরতে পারতেছে না। তো এইটা সমস্যা সমাধান সলভ করে হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা যখন বুটস্ট্র্যাপে যাব, আমি এই সলভটা আমি বুটস্ট্র্যাপ থেকেই দেখে আসছি কিছুক্ষণ আগে। এটা যখন আমরা বুটস্ট্র্যাপে যাব, শুধু ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস দেব,
ওরা হচ্ছে ব্রাউজারের মৌলিক ধরে ক্লাসগুলো ক্রিয়েট করে। যখন আমরা এই ক্লাসগুলো দেব তখন হচ্ছে আপনার এরকম সমস্যা থাকবে না। আমরা যখন বুঝতে হবে তখন আরো ক্লিয়ারলি দেখতে পাবো। দেখেন এখানে আবার ধরতেছে, কিন্তু আমি যখন ইনস্ট্রাক্ট 11 করি তখন ছেড়ে দেয়, ধরে না। তো আমাদের কোডে ঠিক আছে, কোনো ভুল নাই। অর্থাৎ আমরা কি করছি, ফর্ম ডিবের ইনপুটটাকে ফোকাস ধরছি। ফোকাস মানে চাপ দিলে কি ফোকাস হয়, এই সেই ফোকাসের হচ্ছে আউটলাইন 0 করে দিছি, বক্স শ্যাডো নান করেছি, যা যা আছে। আপনি যদি বর্ডার চান ফোকাসে বর্ডার করতে পারেন। আবার এখানে বক্স শ্যাডো, এই যে আমরা বক্স শ্যাডো দেখাইছিলাম না, বক্স শ্যাডো খালি হচ্ছে উপরের দিকে উঠে আছে, ইনসেট বক্স শ্যাডো, ওইটা দিলে হচ্ছে এটাও কাজ করবে। চলেন তো আমরা একটা ইনসেট বক্স শ্যাডো দিই, দেখি এটা চলে যায় নাকি। বক্স শ্যাডোতে যাই, বক্স শ্যাডো সিএসএস, আমরা তো যাবো বক্স শ্যাডো জেনারেটরে, ওই কেটে দিছি। এটাতে যাই, একটা বক্স শ্যাডো অন, horizontally on, vertical radio, blur একটু। আমাদের তো ব্যাকগ্রাউন্ড কালো না, তো শ্যাডো কালার আমরা কালো না দিয়ে আমাদের রেড আছে, রেডটা মুছে দেবো। এই কারণে আমরা কি দেবো, হোয়াইট দেই। দেখি কি অবস্থা হয়। হোয়াইট ছয়টায় আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট বোঝা যাচ্ছে না। এটা আচ্ছা, এটা থাক, এটুকু আমরা কপি করি। কি করবো, আমরা যখন ফোকাসে চাপ দিব তখন এই বক্সটা নান না হয়ে বক্সটা আমরা যেটা দেব সেটা হবে। চলেন দেখি। যখন আমরা ফোকাস করব, এই যে বক্সটা আসছে, বক্সটা হচ্ছে, যখন আমরা ইরোর অর্থাৎ ভ্যালিডেটেড যখন আমরা না করতেছি তখনই হচ্ছে আমাদের দেখাচ্ছে। আমরা যখন বুঝতে হবে, তখন টেনশন করে না, বুঝতে হবে আমরা ক্লিয়ার করে দেবো এইটার সমস্যা কি। কোনো সমস্যা থাকবে না, সিএসএস কিছু ইরোর ব্রাউজার করেই। এই হলো কথা। তো এই যে কাজগুলো করলাম আমরা, আমাদের শুধু সিএসএস একটা জায়গায় মিস্টেক হইলো এইখানে, তাছাড়া মোটামুটি আর কোথায় কি আমাদের করার বাকি আছে আই থিংক নাই। এখন কথা হলো আপনারা আপনাদের কালকের ক্লাসটা আমি আরেকটা পিএইচডি ধরবো না, এটাই করাবো। আমি চাচ্ছি সিএসএস দিয়ে যেহেতু ঝামেলা হচ্ছে, সিএসএস অনলি 2টা পিএইচডি করাবো, আর আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো, তার আগে আমরা জাভাস্ক্রিপ্ট দেখবো। এখন কথা হলো যে এইটা যদি কেউ সম্পূর্ণ ভালোভাবে না বোঝেন কিংবা কমপ্লিট না করেন, তাহলে আমরা আর একটা ক্লাস এর উপরই রাখবো। সেই ক্লাসে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করব, ইভেন যার যেইখানে প্রবলেম সেইটা আমরা সলভ করার চেষ্টা করব। আপনারা কি বলতেছেন এখানে এটাতে? হ্যালো, স্যার মিউজিয়াম বলতেছে না, আমি যতটুকু জানি বলি যে স্যার আমার এই পর্যন্ত আসতে বেশ কয়েকদিন সময় লাগবে, কারণ প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসতেছি তো। হ্যাঁ ঠিক আছে, আমি চাচ্ছি যে একটা যদি পিএইচডি আমরা ভালোভাবে করতে পারি, আমাদের ভুল হোক, করতে পারি, তবে সবগুলো পিএইচডি তো সেম। আমরা চাচ্ছি এটা আমাদের একটা প্র্যাকটিস আর ইজোর ক্লাসে রাখি। যেমন এইখানে তো অনেক সমস্যা, কারো কম্পিউটারের ঝামেলা হয়, আবার নেটওয়ার্ক থাকে না। আমি চাচ্ছি একসাথে যদি আমরা এই কাজগুলো করতে পারি, আর যখন যেইখানে যার ইরোর হয় ওইখানেই যদি আমরা স্ক্রিন শেয়ার দিয়ে প্রবলেমগুলো সলভ করতে পারি,
আমাদের তো এখানে ল্যাব নেই যে আমরা ল্যাবে কাজ করব, এখানে আমাদের শেয়ারের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে আপনারা কি বলেন, এটাই করব নাকি আমি নেক্সট পিএইচডি তে যাব? ভাই আমার মতে নেক্সট পিএইচডি তে গেলে একটা সুবিধা হইলো কি, যেমন এটা দিয়ে আমরা 2-3 দিন ধরে কাজ করতেছি, তো একটা নতুন হইলে আমাদের এটা আগ্রহটা আবার মানে রিফ্রেশ হবে, যে আইডিয়াটা রিফ্রেশ হবে। কারণ এটা নিয়ে তো আমরা 3-4 দিন ধরে এটা নিয়ে পড়ে আছি। ওকে, এখন কথা হলো কেউ যেহেতু বলতেছে না, আমি আপনার কথাই ধরে নিই তাহলে। তাহলে আপনারা এই পিএইচডি করে আমাকে জমা দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে, আর আমি কালকে একটা নেক্সট পিএইচডি করব। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আর আমাদের ভাই এটা এটা কি জমা কালকে দিতে হবে? না, একটু টাইম দিলে কালকে ভালো দিতে হয়, হবে না। কারণ কি টাইম দেখা যায় কি। আপনারা নেন, ইচ্ছা মতো টাইম নেন, কিন্তু আমাকে জমা দিবেন। এক সপ্তাহের উপরে দেন না, পুরো এক সপ্তাহে দিলাম। ওকে। কারণ হয়েছে যে এক সপ্তাহ বেশি গেলে আবার দেখা গেছে যে আপনার তাও তো যেতে পারবেন না, কাল থেকে তো আবার নতুন পিএইচডি ধরা হবে, ওটাও তো আপনাদের করতে হবে। তো আপনারা ধীরে ধীরে যত ডিপে যাবেন তত কিন্তু কাজ বেশি হচ্ছে, একটু সিনসিয়ারলি করবেন। আর এটাতে কারো কোনো প্রবলেম আছে? এইটা বাদ দিয়ে বলেন, এই যে বক্সারটা, এই ফোকাসটা বাদ দিয়ে বলেন। ভাই ইয়াটা ফর্মটা একবার একটু রিভিউ করে দেন, কারণ এটা তো অনেক হ্যাঁ, জটিল একটা কাজ। এটা এতক্ষণের ক্লাসগুলো আসলে মনে খুব একটা আছে বলে মনে হয় না, আর মাঝখানে কিছুটা রেকর্ডিং ছুটে গেছিল। ফর্মটাতে যাচ্ছি, আর পার্ট ফোল্ড করে রাখি, কন্টাক্ট পার্ট, এটাই আমাদের ফর্ম। এইখান থেকে আমাদের ফর্ম শুরু, ফর্ম ডিপ। এখানে যেহেতু আমরা এটা কমেন্টটা খুলে দেই, এইটা আমাদের ফর্ম। ফর্মের উপরটা কিন্তু আপনারা পারবেনই, শুধু কপি টু পেস্ট করছি। এইটা আমাদের ফর্ম। দেখেন ফর্মের এচটিএমএল খুবই সাধারণ, অল্প। আমাদের কি করতে হবে, আমাদের আমাদের করতে হবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, যে কালারটা হবে ফুলে। আর ইনপুট টাইপ এলিমেন্ট হবে, প্রথম ইনপুট টাইপ এলিমেন্ট দুটা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট উইথ আছে। আবার টেক্সট এরিয়া মেসেজের যেটা, এই টেক্সট এর দুইটা নিচে এখানে এই দুইটা হচ্ছে একটা নির্দিষ্ট উইথ আছে। এটা আমরা বিভিন্ন ভাবেই করতে পারি, যেমন একটা ডিভ নেব, ডিভ নিয়ে ওই ডিভের উইথ দিতে পারি। আমরা এখানে কিভাবে করতে দেখি, মানে আপনি যেভাবে সুবিধা হয় সেইভাবেই করবেন, অর্থাৎ যেভাবে করলে এটা মিলে। এখন আমরা কি করছি, আমরা প্রথমে কি করছি, কন্টাক্ট ফর্ম হচ্ছে একটা। ভাই আমরা যে কাজগুলো করি হ্যাঁ, ওইটা মানে কি, আমরা তো পিএইচডি থেকে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করে দিব। হুম। এরপরে যদি যারা ডেভেলপাররা যদি ডেভেলপ করতে যায়, তারা যে আমাদের কাজটা ঠিকমতো বুঝবে, ওইটা আমরা কিভাবে এনশিওর করব? মানে আমরা আমাদের কাজের কোয়ালিটিটা আমরা কিভাবে এনশিওর করব যে আমাদের কাজের কোয়ালিটি ফুল হচ্ছে ওইটা? কাজের কোয়ালিটি ফুল হওয়ার জন্য হচ্ছে প্রথমেই আপনাদের এই কমেন্ট লিখতে হবে, যেন প্রথমেই ডেভেলপাররা এসে বলে যে, প্রথমে তো ডেভেলপাররা এটা দেখবে, দেখে তো বিভিন্ন পার্ট পার্ট দেখবে, দেখবে এটা কি একটা হেডার পার্ট, এটা কি কি দিছে। আচ্ছা ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই, তারপর আমার কোডিংটা দেখেন আপনি, ওইটা মোটামুটি হচ্ছে কিনা ওইভাবে। আমি কিন্তু কমেন্ট করি সবগুলাতে। আচ্ছা, শেয়ার দেন। তার আগে হচ্ছে কথা, আমরা তো বুটস্ট্র্যাপ দিয়ে করব না, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক থেকে আমরা ওয়েল কোডিং এ কিভাবে একদম পারফেক্ট কোডিং করা যায় সেটা করবো। আর এইখানে সিএসএস দিয়ে এত পারফেক্ট কোডিং হবে না, কারণ ওইখানে হেডার নামে একটা আইডি ধরতে হবে, প্রত্যেকটা সেকশনে আইডি ধরে ধরে করতে হয়। আমরা যখন বুঝতে যাবো তখন ওয়েতে কোডিং করব। তো আপনার ইয়েটা দেখি শেয়ার দিতে পারেন। আমার তো সিএসএস ভাই গেছে গা ওইটা, এরপরে তো আর আপনাগুলো দেখতেছি আমি করি নাই কিছু। আমার এই ইয়াটা দেখেন একটু। কন্টেনার আছে, লোগো আছে, মেনু আছে, মেনুতে ক্লিয়ার করতে এইটা, এটা আবার স্টার্ট হেডার পার্ট ইন, দাঁড়ান
এটা হচ্ছে সিএসএস এও সেম লিখবেন, হেডার পার্ট স্টার্ট, হেডার পার্ট ইন, মানে কমেন্ট সব জায়গায় সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল 3 জায়গায় সেম কমেন্ট লিখবেন। হ্যাঁ, আমি এটা সেম সেম একেবারে মিলে মিলে রেখি সেম যাতে লিখতে হবে। এটা আর ওইটা একেবারে মানে ফাইন্ড দিয়ে সার্চ করলেও যাতে পেয়ে যায়, এভাবে তোমরা সেম ফাইন্ড জিনিসটাই দিয়ে লিখি। সার্চ করবে, যারা ডেভেলপার তারা ফাইন্ড দিয়ে সার্চ করে, এই কারণেই সেম লিখবে। হ্যাঁ, না আমি ওইভাবেই লিখি যাতে এইচটিএমএল টা কোনো একটা কোড সিএসএস এ খুঁজে, আমার নিজের বেলায় আমি খুঁজে না পাইলে আমি তো ফাইন্ড দেই, তখন আমি যাতে পাই সেজন্য আমি ওইভাবেই কোডটা ইয়া করি। হুম, হ্যাঁ আপনার কোডটা ঠিক আছে, কিন্তু কথা হলো এই যে আপনি ক্লাস নিচ্ছেন ফুল একটা পার্টে, যেমন অ্যাবাউট আস কিংবা মেইন ব্যানার, এগুলা হচ্ছে ক্লাস না নিয়ে একটা করে আইডি নিতে হয়। আইডি ইউনিক বলছি না, ওইটা প্রত্যেকটা ওইটা সেকশনে। তো ভাই আইডির ক্লাসটা, আইডিটা তো করানো হয় নাই, তো আইডি সম্পর্কে ওইরকম তো ভালো আমাদের ধারণা নাই তাই এখনো। আমরা যখন, একটু ওয়েট করেন, আমরা ধীরে ধীরে যাচ্ছি, কারণ আমরা সবার সাথেই যেতে চাই একসাথে। তো আপনি যে করতেছেন আপনার ট্র্যাক্টর ঠিক আছে, কোনো সমস্যা নেই, হালকা কিছু চেঞ্জ করব, সেটা যখন আমরা বুঝতে করবো বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এমনিতে পুরাটা স্ট্রাকচারটা দেখেন, আবার এভাবে পুরাটা এমনিতে আমি এভাবে কইরা রাখি যাতে খুঁজে পাই, আমি নিজেও খুঁজে পাই সব সময়, এজন্য প্রত্যেকটা এটা পার্ট। অবশ্যই। তারপর আপনি আর দেখেন আরেকটা ভুল কাজ করছেন, সেটা হচ্ছে পিট্যাগের মধ্যে ব্রেক দিচ্ছেন। আমি কিন্তু বলছিলাম পিট্যাগের মধ্যে কখনো ব্রেক দিবেন না। যদি প্রয়োজন হয় তাহলে 2টা পিট্যাগ নিবেন, 3টা পিট্যাগ নিবেন, কিংবা যদি খুবই প্রয়োজন হয় স্প্যান ট্যাগ দিয়ে স্প্যান ট্যাগের ডিসপ্লে ব্লক করে দেবেন। কারণ ডেভেলপাররা কখনো আপনার এই কোড রাখে না, কিংবা এই লেখাগুলা প্রথম ধরাই কেটে দেয়। অর্থাৎ ডেভেলপাররা হাত দেবে না হচ্ছে আপনার সিএসএস এ, আপনার সিএসএস এই কাজগুলো করতে হবে। এইচটিএমএল এ সব ফেলে ফর ইচ চালায় একবার সব নিয়ে আসে, যখন আমরা কাজ করবো তখন আমরাও দেখতে পারবো। তো এই এইচটিএমএল এর মধ্যে কখনো ব্রেক ট্যাগ দিবেন না। আচ্ছা, ব্রেক টেকটা হচ্ছে যে আমার উঠাই দিতে হবে, ব্রেক টেক গুলা তাইলে ফেলে দিব, এখন থেকে ব্রেক আপনি টেক ইউজ করবো না। যদি এইটা হচ্ছে নিচে একটা লাইনই রাখতে চান তাহলে ইয়া করবেন, স্প্যান ট্যাগ দিবেন, ওর মধ্যে একটা ক্লাস ধরে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক করে দিবেন, তাই তো হয়ে যায়। ওকে, আমরা এই যে পিএইচডি তে করছি না, মানে আমরা আমরা এই জায়গাতে আমি স্পেন ট্যাগটা নিয়ে কাজ করলেই তো হবে না? হ্যাঁ স্প্যান ট্যাগটা নিয়ে ওকে। কাজ করলে হবে। যদি না নিতে চান তাহলে এইটুকু একটা পিট্যাগ, আর যেটুকু ব্রেক ট্যাগের মধ্যে রাখছেন সেটুকু পিট্যাগ, নিচেরটা একটা পিট্যাগ, 3টা পিট্যাগ রেখে দিলেন। কারণ পিট্যাগ তো এমনি ব্লক লেভেল এলিমেন্ট। এই তো হয়ে গেল। বিভিন্ন ওয়েতেই করা যায়, তবে আমি চাচ্ছি আপনার আগে কোডিংটা শিখেন, সিএসএস টা বুঝেন, এইচটিএমএল টা বুঝেন, বিভিন্ন প্রপার্টির সাথে ধারণা হোক, তারপর হচ্ছে আমি ওয়েল স্ট্যান্ডার্ডে যাব। আগেই গেলাম মানে প্রেশার দিলে তো ঝামেলা হয়ে যাবে। না আমরা তো আপনি যদি একটু একদম ভালো মনে করেন পারেন এই যে এটা করুন। কমেন্ট করা যেমন করে এগুলা যদি প্র্যাকটিস না করে, তো এগুলা আসলে পরে দিয়ে দেখা যাবে কি ওইটা আমার মনে থাকবে না, ওইটা স্কিপ করে করে সবসময় চলে যাবো। হুম, জন্য আপনি ওই প্রথম দিন যে সময় বলছেন যে কমেন্টের কথা, সেই সময় থেকে আমি কিন্তু কমেন্ট করি, প্রত্যেকটা কাজে কমেন্ট করে করে করি। এটা হচ্ছে কথা, আমরা শিখবো, কোনো টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন, আর আপনি আপনার মতো কাজ করে যান। আহ, আমরা ক্লাসের সবাই, মানে সবাইকে নিয়ে এগিয়ে যাব, কোনো সমস্যা নেই। এখানে দেখতেছি জাহিদুল আলম ভাই, জাহিদুল আলম ভাই কি আছেন? আহ, এখন কথা হলো যে, ও আপনাদের তো ইয়া বুঝাইতেছিলাম ফর্মটা, তো আমরা কি করছি দেখেন, বুঝাই দেই। এটা তো আমাদের কন্টেইনার, এই ফর্ম পার্টটা আমরা কন্টেইনার বাইরে রাখছি, কারণ হচ্ছে আমাদের এই ফর্মের কালারটা কি হবে, কালারটা হবে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে ফুলে। এই কারণে হচ্ছে এইটা আমরা কন্টেনারের বাইরে রাখছি, কন্টেনারের ভেতরে রাখলে কিন্তু 1140 পিক্সেল কন্টেনার উইথ দেওয়া, সেটাতেই হতো। তারপরে কি করছি আমরা, তারপর হচ্ছে একটা ফর্ম ডিভ নিছি, একটা ফর্ম নিছি ইনপুট টাইপ এলিমেন্টে ফর্ম একটা ক্রিয়েট করছি, এখন ডিজাইন করতেছি। সেটা হচ্ছে ফর্ম ডিভের টেক্সট অ্যালাইন সেন্টার, মানে ফর্ম ডিভের মাঝখানে যা যা আছে সব সেন্টারে হবে।
ফর্ম ডিভ ইনপুট ধরছি, সাথে টেক্সট এরিয়াও ধরছি। নর্মালি টেক্সট লাইনকে সেন্টার করে দিচ্ছি, অর্থাৎ এর মাঝখানে যে লেখাগুলা সেন্টার হবে। আর সবগুলার উইথ প্রথমে দিচ্ছি 50%। বর্ডার স্টাইল, আপনারা জানেন যে ইনপুট টাইপ এলিমেন্টের একটা বর্ডার স্টাইল থাকে, সেটা নান করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড কালার থাকে হোয়াইট, সেটা দিচ্ছি ট্রান্সপারেন্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যেটা হবে সেটাই। কালার দিছি হোয়াইট, আর বর্ডার বটম দিছি অন পিক্সেল সলিড, এই কালারটা। প্রথমে কি করছি, প্রথমে কিন্তু বর্ডার স্টাইল নান করে দিচ্ছি, অর্থাৎ কিছুই পাবে না। তারপরে দিলাম বর্ডার বটম। যদি এই বর্ডার বটমটা বর্ডার স্টাইলের উপরে দেন তাহলে কিন্তু পাবে না। প্রথমে পাবে, তারপর হচ্ছে বর্ডার স্টাইল নান, এটা কেটে এই নান হবে। আর এখন হচ্ছে কি, এটা নান কেটে গেছে, তারপরে হচ্ছে এইটা হচ্ছে। তারপরে প্যাডিং টপ 70, মানে উপর থেকে নামায় দিছি 70, আর নিচ থেকে হচ্ছে প্যাডিং বটম দিছি 10। অর্থাৎ এই যে লেখাটা, এই লেখাটার উপর থেকে প্যাডিং 70 দিছি, আর নিচ থেকে 10 দিছি। প্যাডিং প্যাডিং হচ্ছে ভিতরে জায়গা নিছে। দেন তারপর কি হয়েছে, রিসাইজ নান। এই রিসাইজ নানটা মূলত কাজ করতে হচ্ছে আপনার এই টেক্সট এরিয়ার যে এখানে একটা ইয়া থাকে আইকন, সেটা ধরে টান দিলে, ড্র্যাগ এন্ড ড্রপ করলে হচ্ছে আপনার কি হয়, বড় হয় ছোট হয়। আমি চাচ্ছি না এখানে আমার বড় ছোট হবে না, এখানে যেমন আছে তেমনই থাকবে। এই কারণে আমি রিসাইজটা নান করে দিচ্ছি। তারপর কি করছি, তারপর আবার ফর্ম দিবে টেক্সটে আলাদাভাবে ধরছি, এখানে কিন্তু একবার ধরছি, তারপর আলাদাভাবে ধরছি, কারণ হচ্ছে এই উইথটা আমরা বেশি দেবো। দেখেন এখানে উইথ কত, এখানে উইথ একটু বেশি না, এই কারণে উইথ বেশি দেওয়ার জন্য কি করছি, উইথ দিছি 70%। এটার কারণ হচ্ছে প্রথমে 50% উইথও পাইছে এই যে ফর্ম ডিপ টেক্সট এরিয়া, তারপর নিচে এসে দেখে আবার একই সিলেক্টর ধরছে, ধরে একই প্রপার্টি দিছে, ভ্যালু দিছে আলাদা, তখন এই ভ্যালুটা দিচ্ছে। আমি প্রথম দিনই বলছিলাম উপরে সিএসএস থেকে নিচে সিএসএস এর পাওয়ার বেশি থাকে। এটা ডিফল্ট ভাবে লাইন হাইট অনেক ছিল, আমি লাইন হাইট একদম 0 করে দিছি। ডিসপ্লে করে দিছি ব্লক, অর্থাৎ এই টেক্সট এরিয়ার যে প্রত্যেকটা এলিমেন্ট ব্লক থাকবা, একটার পাশে আরেকটা কখনোই বুঝতে দিবা না। আর মার্জিন অটো দিয়ে এটা মাঝখানে নিয়ে আসছি, হচ্ছে কথা। তারপরে কি করছে, ইনপুট টাইপ সাবমিট কে ধরছি। শুধু আমি যখন ইনপুট দিতাম তাহলে কিন্তু এই দেখেন ইনপুট ধরাই আছে এখানে ফর্ম ডিবের মধ্যে ইনপুট। আমি কি করছি, একটা আলাদা ভাবে ধরছি। কি করছি, ফর্ম ডিবের ইনপুট ধরছি আলাদাভাবে ধরার জন্য টাইপ সাবমিট, এইভাবে ধরতে হয়, টাইপ ইকুয়াল টু সাবমিট। এটা ধরে শুধু আমি আমার কাজ করছি। ফন্ট ফ্যামিলি দিছি, ফন্ট ওয়েট দিছি, ফন্ট সাইজ দিছি, ফন্ট কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, প্যাডিং, উইথ যা যা দেই আমরা তাই তাই দিছি, সব এইখানে দিছি। মার্জিন দিছি, এটা তো এই প্রপার্টি গুলো আপনারা জানেনই। তারপর কি করছি, ফর্ম ডিভের যে টাইপ সাবমিট আছে এটাকে হোভার করছি। হোভার করলে কি, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আর বর্ডার এটা হচ্ছে, এই তো কাজ। আর ফর্ম ডিভের ইনপুট ফোকাসটা, আমরা ফোকাস বলতে বোঝাচ্ছি হচ্ছে যখন এখানে চাপ দেই তখন এটা ফোকাস হয়ে থাকে। এই ফোকাসটাতে হচ্ছে যখন এই ফোকাসটা ধরছি তখন কি করছি, আউটলাইন দিচ্ছি 0। ফোকাসেরও তখন ফোকাস থাকে, আউটলাইন থাকে, বক্সারও থাকে, আরো যা যা থাকে সেটা আমরা 0 করে দিই। এখন আপাতত এখানে আমরা দুইটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আউটলাইন 0 করে দিচ্ছি, আর বক্স শ্যাডো 0 না দিয়ে আমরা এইটা হচ্ছে আমরা বক্স শ্যাডো জেনারেট করে দিচ্ছি। এই কারণে হচ্ছে যখন আমার ফোকাস করতেছি তখন একটা বক্স শ্যাডো পাচ্ছি। এই যে এটা হচ্ছে কাজ, এইটা হচ্ছে ফর্মের কাজ গেল শেষ। এখন হচ্ছে আমরা একটা ফুটার পার্ট নিচ্ছি, তো সেম ফুটার পার্টে কালার দিছি, ফুটার পার্টের ফুটে একটা প্যাডিং দিছি, টেক্সট সেন্টার দিছি, একটা পি ট্যাগ। এই হচ্ছে আমাদের ওভারঅল সাইট সম্বন্ধে ধারণা। দেখেন আই থিঙ্ক পিএইচডির মতোই হয়েছে। আমরা আরো ধীরে ধীরে যখন আরো কাজ করবো আরো সূক্ষ্মভাবে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এই যে পুরো সাইটটা দেখি, আমাদের এই সাইটটার সাইজ কত হয়েছে এটা তো দেখা উচিত না। চেক করি, আমাদের এইটা হচ্ছে সাইট, তার আগে দেখি আমরা এটা কমাই কি হয়েছে। যেগুলো ফুল হইতে সেগুলো ফুলই পাচ্ছে, আর যেগুলো কন্টেনের মধ্যে সেগুলো হচ্ছে 980 পিক্সেলের মধ্যেই আছে, এটাই হবার কথা ছিল।
আমাদের যা হওয়ার কথা ছিল আমাদের তাই হয়েছে। দেখেন এগুলো ফুল হইতেছিল। তো এই ভাই হচ্ছে রেসপন্সিভ করার জন্য কি আমাদের সিএসএস কোডের মধ্যে কাজ নাকি বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে? সিএসএস রেসপন্সিভ বুস্টআপ দিলে হচ্ছে আপনার অর্ধেক কাজ রেসপন্সিভ করাই হয়ে থাকে, যেমন ফর্মে কোনো হাতি দেওয়া লাগে না, আরো কিছু কিছু জায়গা আছে, কিন্তু আমাদের রেসপন্সিভ করতেই হবে। সেটা মিডিয়া কুইরি নামে একটা অপশন আছে সিএসএস প্রপার্টি, মিডিয়া কিউরি দিতে হবে। আবার ভিউ পট প্রথম দিন আপনাদের মেবি দেখাইছিলাম, ভিউ পট আছে না আপনার, ইউটিএফ ক্যারেক্টার মেটা ট্যাগ, দেখানো হয় নাই ভাই এটা। মেটা ট্যাগ দেখাইছিলাম ভাই। হ্যাঁ, মেটাটেক দেখাইছিলেন। মেটা ট্যাগের মধ্যে হচ্ছে ভিউ পট আছে। মেটা ট্যাগ 4 প্রকার দেখাইছিলাম না, অথর, তারপরে আপনার ইউটিএফ ল্যাঙ্গুয়েজের জন্য, আর একটা হচ্ছে কিসের জন্য, অথর, ল্যাঙ্গুয়েজ, একটা ভিউ পট, ওই একটা যেন কি আহ স্কেল, একটা স্কেল, এই 4টা দেখাইছিলাম না। তো আমরা মেটা ট্যাগ বর্তমানে ইউজ করতেছি, দেখেন কি ল্যাঙ্গুয়েজের জন্য ইউটিএফ 8, দেখেন মেটা ট্যাগ সেট ইউটিএফ 8, এইটা হচ্ছে ইউজ করতেছি। আরো 3টা, তার অথর আর স্কেল এটা দরকার হয় না, কারণ আপনি কখনোই একটা সাইট আপনার অন রেজুলেশনের উপর ডিফল্ট যে থাকে সেটার উপর আপনি কখনোই বাড়াইতে চান না। বাড়াইতে চাইলে কিরকম হবে, এই দেখেন এরকম সাইট আছে, এই যে বাড়াইতেছেন 170 হয়ে গেল, এটা হচ্ছে স্কেল, দেখেন সব ভেঙে গেছে না। এবং কেউ চায়, কেউ চায় না, তবে খুবই প্রয়োজনে হয়তো বিভিন্ন কাজ আছে বিভিন্ন সময়, তখন হচ্ছে মানুষ দেয়, এই কারণে দিচ্ছে। আর একটা হচ্ছে অথর, মানে এই সাইটের কে হচ্ছে মালিক, এটাও ইউজ হয় না, কারণ যে কেউ আপনার এসে এইখান থেকে ইনস্পেক্টেশন করে অথরটা ফেলে দিতে পারে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট বিভিন্ন কোডের মধ্যে দিয়ে রাখে। আর একটা হচ্ছে মেটা ভিউ পট, যেটা বললাম, ভিউ পট দিলে হচ্ছে বিভিন্ন ব্রাউজারে অটো অনেকখানি আপনার রেসপন্সিবল কাজ করে দেয়, করে দেয় বলতে অনেকখানি কাজ আগায় দেয়। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের মেটা ভিউপট, বুটস্ট্র্যাপের ফাংশন দিয়ে ব্যবহার করছে মেটাটাকে। বুটস্ট্র্যাপ ইউজ করা মানে হচ্ছে আপনার রেসপন্সিভ অনেকখানি করে দেওয়া। তারপর আমাদের রেসপন্সিভ অনেক করা লাগে মিডিয়া কিউরি দিয়ে, ওইটা আমরা আসবো শেষের দিকে করবো, সমস্যা নেই। আমরা চাচ্ছিলাম কি আমাদের ফাইলটা দেখতে, আমাদের ফাইলটা একটা পিএইচডি করলাম, কত এমবি হইলো, চলেন। তার মধ্যে তো আমরা কখনোই পিএইচডিটাকে ক্লায়েন্টকে দেবো না, এইটা হচ্ছে বাদ দিয়ে আমাদের মেজার করতে হবে। তার মধ্যে হচ্ছে ইমেজটা দেখি, ইমেজটা সাইজ কত হচ্ছে, এই ইমেজটা রিডিউস করা যায় 60-70% পর্যন্ত, ইমেজের সাইজ রিডিউস করে যায়, অর্থাৎ রিডিউস করে কত, খুবই অল্প, 1.40, এইখানে দেখা গেছে যে 0.5 MB আনা যায়, আনতে পারবেন। তাহলে আমাদের যদি এই সাইটটার ওভারঅল দেখি, প্রপার্টি দেখেন 24.5 MB, তার মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে 23 MBর মতো পিএইচডিটা, 23-24 প্রায়, অর্থাৎ পুরো আমাদের 2 MBর মতো হয়তো বা সাইট, 1.5 MB 2 MBর মতো হয়েছে। এটা তো নর্মাল, আমার সাইট আরো বেশি হয়, আপনার যখন 3-4টা পেজ থাকবে ইমেজ আরো বেশি থাকবে, আর যে কিউরি ব্যবহার করলে অর্থাৎ 4-5 MBর মতো হয়। এক্ষেত্রে যদি আপনারা এই যে কিউরির যে আমরা ফন্ট এটা না ব্যবহার করে ওই ফন্ট ব্যবহার করেন, আরো 2-3 MB বেশি হয়। এক্ষেত্রে আমরা যত এমবি কমাইতে পারবো তত আমাদের ডাটাবেস সার্ভারের জন্য ভালো হয়, আমরা এই বিষয়টাও খেয়াল রাখবো। এই হচ্ছে আপনাদের আজকের কাজ। আপনারা তো আজকে কোনো প্র্যাকটিস করলেন না। ভাই যদি সময় থাকে ছবির ওজন কিভাবে কমাবে ওইটা একটু দেখাই দেন না। এটা স্যার পরে দেখাই, এই প্রেশারটা এখন নেন না। ওইটা অনলাইন কনভার্টার, যদি আপনি চান আমি আপনাকে কিছু হিন্টস দেই। তিনি পিএনজি নামে একটা পিএনজি আছে,
অনলাইন কনভার্টারে যাবেন, তারপর আরো কিছু কনভার্টার আছে, ওইখানে কি যাবেন, ডকুমেন্টেশন একটু দেখবেন, হয়ে যাবে। আমি চাচ্ছি না যে এত প্রেশার দিতে, কারণ অনেকেই তো অনেক কিছুই এখনো বুঝে উঠতে পারতেছে না, অনেকেই লেটে আসছে। স্যার একটু ধীরে ধীরে দেখাই আমি। কি কথা, আমরা এখন আর কি কাজ করব, আপনাদের এক্সট্রা কিছু জানার মানে আমি জানাতে চাইছিলাম সেরকম ভুলে গেছি, এরকম কিছু আছে? এখন তো আর নতুন পিএইচডি ধরাও সম্ভব না। তাই কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, কালকে পিএইচডি কোনটা করাবেন ওইটা সিলেক্ট করে নেন। তাহলে সিলেক্ট করে ডাউনলোড করলে আমরা হয়তো ডাউনলোড করে ট্রাই করতে পারলাম, প্রবলেম কিছু হইলেও ইয়াও করতে পারবো, খুঁজে বের করতে পারবো আচ্ছা, কাজের ওইটা মধ্যে। আমি ওইটা আমি দেখবো না, দেবো না। ভাইয়া আমি ছোট একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমরা যে পিএইচডি করতেছেন, আসলে আমি চিনি না তো এটা। হ্যাঁ আচ্ছা, বুঝতেছি। এটা কোনো সমস্যা নাই। পিএইচডি হচ্ছে আপনার কি বলেন, গ্রাফিক্স ডিজাইনাররা করে। পিএইচডি হচ্ছে এইটা, এটাকে বলা হয় পিএইচডি, মানে ফটোশপ ওপেন করা হয়। গ্রাফিক ডিজাইনার করছে কি, আপনার একটা লেআউট তৈরি করে দিচ্ছে। আমরা তো ডেসক্রিপশন না। হুম, যখন আমরা একটা এইচটিএমএল সাইট তৈরি করতে যাব, আমরা কিন্তু এত সুন্দর করতে পারবো না। আমরা কোডিং করতে পারবো ঠিক আছে, কিন্তু কোন কালারের সাথে কোন কালার যাবে, কোন ফন্ট যাবে, এটা একটা ডিজাইনের ব্যাপার স্যাপার আছে। সেটা ডিজাইনাররা অনেকেই করতে পারে না। এই কারণে হচ্ছে কি, এইচটিএমএল এর আগে একটা ধাপ আছে, সেটা হচ্ছে পিএইচডি। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনাররা একটা লেআউট আমাকে তৈরি করে দেবে যে তোমার ওয়েবসাইটটার ধরন হবে এই রকম, এরকম ধরন হবে, তুমি এটা থেকে সম্পূর্ণ ইনফরমেশন পাবা, এই ইনফরমেশন গুলাকে নিয়ে তুমি তোমার সাইটটা তৈরি করবা। এইটা একটা ইমেজও থাকতে পারে, কিন্তু সেই ইমেজকে পিএইচডি বলা হয়নি। ইমেজে যদি থাকে, শুধু এখানে ইমেজ থাকবে, কালারটা থাকবে, এরকম কিন্তু লেয়ার পাবেন না। আর এই পিএইচডি দেখেন, আমরা এখানে পরিমাপ করতে পারতেছি, এই ইমেজ গুলাকে ধরতে পারতেছি। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টেশনের জন্য, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা ডকুমেন্ট আছে, প্রতিটা ডকুমেন্ট হচ্ছে একটা লেয়ারের মাধ্যমে গঠন করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকটা কাজের জন্য এক একটা করে লেয়ার আছে। এই লেয়ার দিয়ে যে একটা ভিজুয়াল গ্রাফি কিংবা যাই বলেন সাইডে ডিজাইন করা হয়, সেটাই হচ্ছে পিএইচডি। এখন কি স্যার বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি কিছু। কিছু বুঝতে পারছেন, এটাই অনেক। হচ্ছে এইরকম পিএইচডি ক্লায়েন্ট আপনাকে দিতেও পারে, নাও পারে। আপনার কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখতে পারেন, এটা মূলত গ্রাফিক্স ডিজাইনারের কাজ। তবে আমরা যেহেতু ডিজাইনার ওয়েব, সেহেতু আমাদের কিছুটা কনসেপ্ট দরকার হয়। এই কারণে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি কিভাবে কি করছে। ম্যাক্সিমাম ওয়েবসাইটই আপনার ওই হেডার পার্ট থাকে, তার নিচে ব্যানার পার্ট, কন্টেন্ট পার্ট, অ্যাবাউট পার্ট, ফুটার পার্ট, কন্টাক্ট পার্ট, ওয়ার্ক পার্ট, সার্ভিস পার্ট, পোর্টফোলিও পার্ট, এই যে কয়েকটা যে পার্ট, এই কয়েকটা পার্টই দিয়েই হয় এটা। তবে হচ্ছে এটা কোন পার্ট কিরকম দিলে কোন কালারের সাথে কোন কালারটা যাবে, এটা একটু বুঝতে হয়। মানে হচ্ছে এই আমরা যে কাজটা করব ওইটা হচ্ছে বিভিন্ন ডিজাইন, এরপরে ফ্রন্ট সাইজ, কালার, হ্যাঁ এগুলোর ম্যাচিং এর ব্যাপারটাই কি পিএইচডি? হ্যাঁ, ওনারা পিএইচডি করে ম্যাচিং এর ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। আমি তো ভাই আগে পিএইচডি যে ইয়াটা টেমপ্লেটটা ডিজাইন করছি না, হুম। ওইখানে তো আমি জানতাম না যে আসলে কোডটা কিভাবে নেয় বা কিভাবে স্কেলিং করে ওই বিষয়ে। এখন তো আমার ওইটাও ক্লিয়ার হয়ে গেল গা। আমার জন্য ওইটা সুবিধা আরো। তো অবশ্যই ভালো হয় তাহলে। কাজ করতে প্র্যাকটিস করতে গেলে সব সমস্যার সমাধান হয়। এই যে আমি না, আপনাদের শিখাচ্ছি আগে এটা। তো আইডিয়া ছিল না, আমি বানাইছি হচ্ছে যে শুধু আমার গ্রাফিক্স ডিজাইনের আইডিয়া নিয়ে। তখন তো আমার এইচটিএমএল বা সিএসএস সম্পর্কে আইডিয়া ছিল না। এখন আমি তো ওইটা ফ্রেন্ডলি কইরা কাজ করতে পারবো, যে আমার কাজটা যদি আমি টেমপ্লেট বানাইও, তাহলে আমি যাতে এইচটিএমএল সিএসএস কাজটা যাতে ইয়া করে, ওইভাবে আমি কোডগুলা আলাদা করে লিখে দিতে পারবো, কালারগুলা ইয়াগুলা সবগুলো আমি একটা ডকুমেন্ট করে দিতে পারবো, তাহলে কাজ আরো ইজি হয়ে যাবে।
পিএইচডির সাথে। অবশ্যই আপনি যত করবেন তত শিখবেন, এই হচ্ছে কথা। এই যে আমি আপনাদের শিখাচ্ছি, আমার তো শুধু আমার কেন,